নমস্কার, কালচার টকিসের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি একলব্য পারফর্মিং আর্টস ও পিকচার উইকচার প্রোডাকশনের আয়োজনে একাডেমিতে আয়োজিত হয়ে গেল কলাকৃতি 2025 কলকাতা চ্যাপ্টার। ছিল একগুচ্ছ নাটক সহ মূকাভিনয়, গুণীজন সম্বর্ধনা ও আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমরা প্রবাসে মানে ব্যাঙ্গালোরে বিগত এক দশক ধরে প্রায় 10টি মৌলিক নাটক এবং 20টিরও বেশি মূকাভিনয় পরিবেশনা করে এসেছি। ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের বাইরে বিভিন্ন সময়ে বিভিন্ন শহরে আমরা নাটক করেছি। কলকাতাতেও আমরা এসেছি গত বছর। তবে এবার আমাদের এই কলকাতা অভিযান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কলকাতা শুধু তো এই রাজ্যের রাজনৈতিক রাজধানী নয়, আমাদের সকলের সহজাত সংস্কৃতির রাজধানীও বটে। তাই কলকাতার বুকে এই ঐতিহ্যমণ্ডিত মঞ্চে দাঁড়িয়ে আমার বলতে প্রচণ্ড গর্ব এবং আনন্দ হচ্ছে যে আমরা আমাদের নাটকের ঝুলি থেকে 3টি মৌলিক নাটক এবং 3টি মূকাভিনয় নিয়ে কলকাতায় এসেছি। আজকে কথা রবে নীরবে নাট্যানুষ্ঠানে আপনারা প্রথমার্ধে দেখবেন নাটক ধন্যী নোবেল চোর এবং দ্বিতীয়ার্ধে থাকবে নাটক যুদ্ধবাজ। সম্বর্ধনার জন্য মঞ্চের সামনে আসতে অনুরোধ করব আমাদের দলের কর্ণধার শ্রী বিপ্লব কুণ্ডুকে। গোষ্ঠী এবছর 47 বছরে পড়ল। শ্রী পঙ্কজ মুন্সী দীর্ঘ 60 বছরে অভিনয় জীবনকারের মতো 2018 সালে ওনাকে পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমি এবং রবীন্দ্র সিনেমায় তাদেরকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা যার পর নাই সম্মানিত এবং গর্বিত বোধ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো জানেন না, ওরা আমাদের নাটকের প্রচারে, আমরাও তো থিয়েটার করি, থিয়েটারের দল আছে, আর তোমরা এই এত উদ্যোগ নিয়ে অত দূর থেকে আসছো এখানে, এটা মনে হচ্ছে আমার একটা দায়িত্ব। আমরা এই মঞ্চে বইয়ের উদ্বোধনের জন্য এসেছেন পাটাতন প্রকাশনীর কর্ণধার অনিরুদ্ধ সুব্রত এবং মন্দিরা গাঙ্গুলি। লেখককে ডেকে নেন, বোধিসত্ত্ব সরকারকে মঞ্চে ডেকে নেব বোধিসত্ত্ব সরকারকে। কোথাও মনে হয় যে নাটকের বই ছাপা হওয়া এবং তা বিক্রি হওয়া বা মানুষের কাছে পৌঁছে যাওয়া এর একটা ঘাটতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাই পাটাতন প্রকাশনার পক্ষ থেকে যে নাটক সাহিত্যের একটি উত্তম অঙ্গ, তাকে অবশ্যই ছাপার বইয়ে আসতে হবে। শুধু স্ক্রিপ্ট আকারে নাটকের অভিনয় শেষ হলেই নাটক যেন শেষ হয়ে যায় না, পরবর্তী প্রজন্ম যাতে সেই নাটকগুলো পড়তে পারে এবং অনেক অনেক বছর পরে গিয়েও তার প্রযোজনা হতে পারে। সকলে ভালো থাকবেন, আমরা সময় নষ্ট করব না, আমরা উদ্বোধনে যাচ্ছি। নাট্যকার বোধিসত্ত্ব সরকারের নাটক ভাষা, একটা ছবি। হ্যাঁ, আমাদের নাট্যকার বোধিসত্ত্ব সরকারের হাতে পাটাতন লেখক সম্মাননা তুলে দিচ্ছি। এটা মনে হয় সত্যিকারের যার পাওয়া উচিত। আমি শুধু লিখেছি, বাকি সমস্ত কাজটা মনে হয় বিপ্লবেরই পাওয়া উচিত। ভালো থাকুন। পাটাতন প্রকাশনের পক্ষ থেকে বোধিসত্ত্ব সরকার, বিপ্লব কুণ্ডু এবং আজকের সমস্ত দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাহিত্য লেখা হোক, স্বপ্ন লেখা হোক ছাপার অক্ষরে, এই আমাদের বক্তব্য। আশা করি এখানে আমরা সবাইকে ধন্যী নোবেল চোর এই নাটকের কাহিনী সকপল কল্পিত, সম্পূর্ণ কাল্পনিক বলাই বাহুল্য। বাস্তবের সাথে কোনো মিল যদি আপনারা খুঁজে পান তবে জানবেন রসিক দর্শক, সেটা নেহাতি কাকতালীয়। কাকতালীয় কারণ কথায় বলে বেল পাকলে কাকের কি, আমরা বলি নোবেল ছাপলে চাপের কি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এটা আপনি কি লিখেছেন?
বিপদে পড়ে যদি মানুষের ভয় না পেলো তাহলে তো পুলিশের চাকরি থাকবে না। পরের এডিশনে একটু কাইন্ডলি চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এই ধরুন লিখলেন যে হ্যাঁ প্রথম লাইনটা ঠিক আছে, মানে একটু মানে পড়ে একটু ভাবতে হয়, হ্যাঁ 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 কথাগুলোর মানে বুঝতে হয়। তোমাদের অত সময় কোথায়, তাই না? রাগ করবেন না, আসলে অনেকদিন আগে পড়েছি তো তাই এখন মাথায় আসছে না। কবি, গান চলবে? চলবে। এক মিনিট। নোটে নোটে? নোটে তো মোহনদাস। কোন দাস? মোহনদাস, করমচাঁদ গান্ধী। ও না না, ওই নোট নয়, এটা হলো সুইসাইড নোট। হ্যাঁ, আরে দেখুন লোকটা মরেছে বইয়ের জ্বালায়, কিন্তু লিখে গেছে আপনারই কাছে। আমি জেনে শুনে বিষ করেছি পান। গানটা না আপনি আরো খাসা লিখেছেন, সিম্পল অ্যান্ড টু দ্য পয়েন্ট। ভালো আর কোথায় বাসলো, সব তো পাড়ি দিল ওই ব্যাঙ্গালোরে। হ্যাঁ, এই খবরটা তো আপনি ঠিক পেয়েছেন। আসলে জানেন, যা শুনেছি ওখানে নাকি লাখে লাখে বাঙালি, সকালে কেন দুর্গা পুজো হয়, আবার 3-4টে বাংলা নাটকের দলও আছে ওখানে। তাদের মধ্যে জানেন কেউ কেউ কলকাতায় এসে নাটক করে যাচ্ছে। কি আর করবে, চাকরির নামে কার্তিক যেখানে পাবে সেখানেই যাবে। ধন্যী নোবেল চোর নাটকটা অবশ্যই বুঝতেই পারছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আমরা বাঙালিরা তো রবীন্দ্রনাথকে নিয়ে প্রচণ্ড মাতামাতি করি, তাকে মাথায় তুলে নাচি, কিন্তু আজকের দিনে আজকের সময়ে এত মানে ইন্টারনেট, মোবাইল, স্মার্টফোন, এআই এসবের যুগে এসে রবীন্দ্রনাথ কি আদৌ প্রাসঙ্গিক? তিনি কি আদৌ বেঁচে আছেন? তার যে নোবেল নিয়ে আমরা এত গর্ব করি, সার্ধশতবার্ষিকী পালন করি, তো এই আত্ম পর্যালোচনা নিয়েই এই নাটকটা ধন্যী নোবেল চোর। নাটকটার মধ্যে হাসি আছে, কিন্তু হাসতে হাসতে অনেক ভাবার উপাদান আছে, এবং বাঙালি হিসেবে আমাদের যে একটা আমাদের আত্মশ্লাঘা আছে, একটা গর্ব আছে, আমাদের একটা মনে হয় যে আমরা একটা সংস্কৃতি মনস্ক জাতি। তো সেই প্রশ্নটাকে একটা আলোর মধ্যে, আলোর সামনে দাঁড় করিয়ে সেই ভাবনাটাকে নতুন করে দেখার প্রয়োজন আছে। সেই ভাবনা থেকে এই নাটকটা। আর এই নাটকটা আমরা আগে ব্যাঙ্গালোরে করেছি এবং দর্শকদের ভালোবাসা পেয়েছি। এবার মনে হলো যে কলকাতার বুকে সেই নাটকটা দেখানোর এবং এখানকার মানুষের মতামত নেওয়াটা খুব দরকার। তো সেই জন্য আমরা আশা করছি যে দর্শকদের ভালো লাগবে, এবং তাদের ফিডব্যাক, এবং আমরা যদি তাদের ভাবাতে পারি নতুন করে, তাহলে আমাদের এই প্রচেষ্টাটা সার্থক হবে। আমাদের নাটক করতে খুবই ভালো লাগে। আমি আমার বাবাকে দেখেছি, আমি যখন ছোট ছিলাম ও নাটক করছিল, আর আমার ইচ্ছে হয়েছিল করতে। তো আমি তারপর জিজ্ঞেস করলাম আমিও করতে পারি, আর তারপরে আমিও করতে শুরু করলাম। আমার ছোট থেকে বাবাকে দেখে প্যাশন হয়ে গেছিল ছোট থেকে। আমি অ্যারাউন্ড 2018 ফার্স্ট শো করেছিলাম, নাহলে 2019 ফার্স্ট শো করেছিলাম। আর ওই দিন খুব ভালো লাগলো আমার, তাই। তোমরা এই নাটকে কি কোন ক্যারেক্টার করছো? আমি এখানে একটা স্টুডেন্ট হিসেবে ক্যারেক্টার করছি। ও আর একটা স্টুডেন্ট, আমি স্টুডেন্ট 1, ও হচ্ছে স্টুডেন্ট 2, আর আমি ব্যাক স্টেজে হেল্প করছি। তোমাদের এই ক্যারেক্টারগুলো করতে কেমন লাগছে? হ্যাঁ, ভাল লাগছে। কেন, লাইক আমরা রিয়েল লাইফের স্টুডেন্ট, তো এটা করতে একটু মজা হচ্ছে। তা ক্যারেক্টারটা করতে করতে তোমরা থিয়েটারের মাধ্যমে কি কি শিখলে? আমাদেরকে মানে জোরে বলতে হবে, কেন শুনতে পায় না মোস্ট অফ দি অডিয়েন্স। কারণ খুব বড় থিয়েটারে করলে তাহলে দূরে বসলে তাহলে শোনা যায়। আর যেহেতু আমরা এই যেহেতু ক্লাসে যেরকম লেখা হয়, মানে অনেক কিছু লেখা হয়, মানে ওটাকে খুব প্রমিনেন্টলি লিখতে হবে যাতে অডিয়েন্সটা বুঝতে পারে আমরা কি লিখছি। আচ্ছা, আর ফিউচারে তোমাদের থিয়েটার নিয়ে অ্যাম্বিশন কি? আমি আমার বাবার মতন নেক্সট ডাইরেক্টর বানবো। আর তুমি? আমিও লাইক আমি বিয়েতেই থাকতে চাই। আর আমি এখনো জানি না।
থ্যাংক ইউ। মুঠো ছোটে না, ছোটে না, বেলা কাটে না, মুঠো ছোটে না, কথাও বলে না কার উপরে। বিক্রি নয়। ভোটের বাজারে জিন্দাবাদ, রাজার প্রচারে জিন্দাবাদ। ভোটের বাজারে রাজার প্রচারে কোথাও প্রচারে যাচ্ছে তাই 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 যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ চাই। কারণ এই ব্যবসা সফল হতে লাগে দুজন মানুষ, দুজন পরস্পর বিরোধী মানুষ, তারপর হ্যাশট্যাগ দ্বন্দ্ব সমাজ, রাইট? আর এরকম দুজন মানুষ পাওয়ার সম্ভাবনা কত কত কত? আমার বাপ ছিল সাশা, তার বাপ ছিল সাশা, 14 পুরুষ ধরে আমাদের ওই একটাই পেশা সাশা। বাহ, বেশ দামি কথা বললেন নিবারণবাবু। আচ্ছা, এই যে সীমান্তে যুদ্ধ বেঁধেছে, সেটা তো এখান থেকে খুব একটা দূরে নয়। সেই যুদ্ধের জন্য আপনার কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই মাথার উপর দিয়ে বেলিন উড়ে যাচ্ছে ভো ভো করে, তারপরে ধুম দাম বোমার শব্দ আর গুলিগোলার শব্দ তো আছেই, আরো অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস, ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরোবেই। আমাদের সঙ্গে আছে তরুণের মা। ম্যাম, আপনাকেও একটা প্রশ্ন করতে চাই। এই যুদ্ধের জন্য যদি আপনার ছেলেকে সীমান্তে যেতে হয়, আপনি কি সেটা মেনে নেবেন? মা হিসেবে মেনে নেওয়া তো কঠিন হবেই, কিন্তু এখন যারা সীমান্তে লড়ছে তাদেরও তো মা আছে। দেশের অর্থনৈতিক এবং সামরিক ইস্যু নয়, সার্বিক ক্ষয়ক্ষতি চূড়ান্তে গিয়ে পৌঁছেছে। আপনি বা আপনার সরকার কি করছে? কে সরকার? কার সরকার? কারা সরকার? সবই তো জনতা, আর আমি সেই জনতার একটা ক্ষুদ্র প্রতিনিধি মাত্র। আজ তারা যা চাইছে আমি কিন্তু ঠিক তাই করছি। দেখুন, আমি হলাম গিয়ে বিজনেসম্যান, আমার কাজ হলো বেচা। এখন যে কিনছে সে কিনে কি করবে আমি তো সেটা কন্ট্রোল করতে পারি না। পারি কি? না না, আপনি বলুন যে চাল ব্যবসায়ী চাল বিক্রি করছে, সে তো জানে না তার চাল দিয়ে ভবিষ্যৎ হবে নাকি বিরিয়ানি, জানেন? আসলে সবই ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমার কাছে চাইলে আমি তো আর না করতে পারি না। 1757 প্রথম বিশ্বযুদ্ধ, 1914 to 1918। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? ওটা সিলেবাসে নেই, চুপ করে বসে যা তো স্যার। হ্যাঁ, এবার লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1939 to 1945। আবার এত তাড়াতাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল? আর কত লোকজন মারা গেছিল? এই বসো 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 বসো। নতুন চিন্তাধারা, নতুন ধ্যান ধারণার অভাবে আজ আমাদের রাজনীতি থেকে সমাজনীতি সব জায়গায় শেওলা পড়ে গেছে। না হলে এই দেশের গৌরব, দেশের ঐতিহ্য, এই সব কিছুর অজুহাতে এই যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যাওয়া কেন? আছে শুধু আগুন, কালো ধোঁয়া, পোড়া মাটি। হিংসামন্দ শাসকের সদিচ্ছা নিয়ে সংশয়। চতুর্থ দফার ভোটে বিপুল অশান্তি, মৃত 11। সন্ত্রাসময় শাসনের অবসান আসন্ন, আশ্বস্ত করলেন নেত্রী। জনগণ অনেক আশা নিয়ে এই দেবীকে নির্বাচিত করেছে। তবে এ কি এক নতুন যুগের সূচনা, না পুরাতনের পুনরাবৃত্তি? অর্থনীতির গোড়ার কথা, ডিমান্ড সাপ্লাই। অর্থনীতির গোড়ার কথা, অর্থনীতির গোড়ার কথা, অর্থনীতির গোড়ার কথা।
চাইতে বড় কথা, একটা বুলেট মানেই কিন্তু একটা মানুষের জীবন। এই কথাটা আমরা ভুলে যেন না যাই। এই যুদ্ধ বিরোধী নাটক নিয়ে বাদল সরকার ৩০ শতাব্দী করেছিলেন। আমার বারবার মনে হচ্ছিল যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়েই ওইটা, তো আমার খুব বারবার মনে পড়ছিল, বড় ভালো লেগেছে। মানে সমস্ত টিমওয়ার্কটা মানে অসামান্য, মানে এক কথায় আমি অভিভূত যে এরকম টিমওয়ার্ক কি করে। আমরা 2016-তে আমাদের গ্রুপটা তৈরি হয়। আমরা অ্যাকচুয়ালি দুই ডিরেক্টর, আমরা ছোট থেকে নাটকটা করি, কিন্তু এখানে এসেও আমরা শুরু করে, মানে ব্যাঙ্গালোরে গিয়েও আমরা শুরু করেছিলাম নাটক। তারপর আমরা একটু মাইমটা শিখতে চেয়েছিলাম। তো আমাদের মেন হচ্ছে আমরা মাইমটা আগে শিখি। তো শিখতে শিখতে যেটা হয়েছে, ভাবলাম একটা জিনিস যদি তৈরি করতে পারি, একটা অনুষ্ঠান যদি আমরা তৈরি করতে পারি মাইমের উপর, তাহলে আমরা তো দর্শক বন্ধুদের পরিবেশনা করতে পারি। সেই উদ্দেশ্যেই করা। এবং তারপর আমরা মাইমের সঙ্গে আমাদের অন্য কালচারাল ইভেন্টগুলোকে মিশিয়ে আমরা একটা নতুন রকমের কিছু করার চেষ্টা করি। এবং ব্যাঙ্গালোরের দর্শক আমাদেরকে খুব ভালোভাবে নিয়েছে, ওনাদের পছন্দ হয়েছে একলব্য পারফর্মিং আর্টসের কাজকে। তারপর আমরা পিকচার প্রোডাকশনের সঙ্গে একসঙ্গে কাজ করি। আমরা কিছু শর্ট ফিল্ম এর কাজ করেছি। পিকচার অ্যাকচুয়ালি শর্ট ফিল্মের কাজ করতো, তা আমরা দুজনে মিলে একসঙ্গে একলব্য পারফর্মিং আর্টস আর পিকচার প্রোডাকশন একসঙ্গে নাটক, শর্ট ফিল্ম, মাইমের সঙ্গে নাটক মিশিয়ে নতুন ধরনের কিছু পরিবেশনা এগুলো করার চেষ্টা করি। তা আমরা কলকাতায় আগেও এসেছি, তো এবার একটু অন্যভাবে এসেছি। মানে ব্যাঙ্গালোরে আমরা প্রতি বছর না কলাকৃতি করি। কলাকৃতি মানে মাইম থাকবে, নাটক থাকবে, বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে সারা দিনের একটা প্রোগ্রাম করি, প্রতি বছর এটা করি। তো এবার ভাবলাম কেন কলকাতায় নয়, তাই কলকাতায় কলাকৃতি 2025 কলকাতা চ্যাপ্টার নিয়ে আসা। এখানে আজকে আমাদের একাডেমিতে শো, দুটো নাটক আমরা দেখতে পাবো, কথা রবি নীরবের আন্ডারে। এবং কালকে তপন থিয়েটারে সারাদিন ধরে আছে। প্রথম শোটা থাকবে পুরোটাই মাইম বেসড, এবং মাইম এবং নাটকের মিশ্রণে একটা নাটক তৈরি করা হয়েছে সেটা। এবং শেষ অংশে অর্থাৎ 7টা থেকে 9টায় থাকবে আজকে যেটা হলো সেটার রিপিট। এই হচ্ছে আমাদের টোটাল যাত্রাটা। আশা করি কলকাতার মানুষের আগেও ভালো লেগেছে, এবারেও ভালো লাগবে। চেষ্টা করবো যতটা করা সম্ভব। আমরা কলকাতায় এসেছি প্রায় 2 বছর পর। কলাকৃতি আমাদের অ্যানুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল, যেটা সাধারণত আমরা ব্যাঙ্গালোরে করি, সেখান থেকে এবার কলকাতায় করছি। কলকাতায় 2 দিন করছি। আজকে একাডেমিতে আমরা করছি 2টি নাটক, যুদ্ধবাজ আর ধন্যী নোবেল চোর। তো যুদ্ধবাজ নাটকটার একটা বিশেষত্ব হচ্ছে এটা পথনাটিকা আর নাটক মেলানো একটা এক্সপেরিমেন্টাল নাটক, যেটা আমরা আমাদের ওয়ার্কশপ থেকে এই নাটকের পুরো স্ক্রিপ্টটা তৈরি হয়েছে। আমরা শুধু একটা কনসেপ্ট নিয়ে শুরু করেছিলাম, তারপরে সবাই মিলে বসে ডিফারেন্ট জায়গায় যুদ্ধের কি ইম্প্যাক্ট সেগুলো নিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি হয়, এবং সেটা আমরা তারপরে ফরম্যাট দিই এবং ডিসাইড করি যে আমরা এইভাবে ফরম্যাটটা করবো যাতে পথনাটিকার মতো হয়। এটাও একটা এক্সপেরিমেন্ট। ধন্যী নোবেল চোরে আমরা যেহেতু একটা মাইম গ্রুপ, আমরা তাই ধন্যী নোবেল চোরের শুরুতে আপনারা একটা চমক পাবেন, যেখানে আমরা মাইম দিয়ে শুরু করছি। দুটো নাটকই মৌলিক, কারণ আমাদেরই অন্য কারণ নাটক লেখা নয়, আমাদেরই বানানো তৈরি নাটক। যেমন দেখতেই পাচ্ছেন সবাই, পুরো টিম 25 জন এখানে এসে কলকাতায় এসে নাটক করে জাস্ট সেই আনন্দটা পাওয়ার একটা ইচ্ছে। আজকে তার প্রথম দিন, আশা করছি ভালো লাগবে। কথায় কি বলবো, এক কথায় বলতে গেলে অসাধারণ। মানে শুধু ব্যাঙ্গালোরেও যেরকম বাংলা নাটকের চর্চা হতে পারে, এবং এরকম একটা যুদ্ধ বিরোধী নাটক যে করা যায় এবং সেটা অত্যন্ত সাফল্যের সঙ্গে করা যায়,
সেটা দেখলাম এবং দেখে মুগ্ধ হলাম, বিস্মিত হলাম। ওদের সবার জন্য, প্রত্যেকের জন্য আমাদের দল সমীক্ষণের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, সবকিছু সবকিছু। ভালো বললে না ঠিক প্রকাশ হবে না, মানে আমরা মুগ্ধ হয়ে গেছি। আমাদের তো 48 বছরের থিয়েটারের দল, দীর্ঘদিন ধরে থিয়েটারের সাথে আছি, আর থিয়েটারের বাইরে আমি আবার ক্যামেরার কাজেও আছি আর কি। তো ভীষণ ভালো লাগলো এটা। ওই শুধু ব্যাঙ্গালোরে বসে সবাইকে অ্যাসেম্বলি করে রিহার্সাল করে এত ছেলে মেয়ে, মানে কি বলবো, আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। বেশ নির্ভেজাল একটা ভালো লাগার একটা আছে, আর খুবই প্রাসঙ্গিক এখনকার বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে। খুব ভালো লেগেছে, সুন্দর। বেশ অনেকদিন বাদে একটা বেশ হাসির নাটক দেখে খুব ভালো লাগলো। হাসির মধ্যে মেন যে বক্তব্যগুলো ওনারা বলছেন, এটা সত্যিকারের বাঙালির এখন এই অবস্থা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং। ভীষণ ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি আমরা, খুব মানে হেসেছি এটা। আর সত্যি সুন্দর, ভাবনাটা খুব ভালো, স্ক্রিপ্ট ভালো, অভিনয় তো তুলনায়। এই ধরনের নাটক মানে অনেকদিন বাদে দেখলাম। যদিও এই নাটকটা আমি আগেও দেখেছি, ব্যাঙ্গালোরেও দেখেছি, নজরুল মঞ্চে করেছিল, সেখানেও দেখেছি। মনে হচ্ছে আজকের পর দ্য বেস্ট। খুবই ভালো এনজয় করেছি, যতটা দেখলাম এনজয় করেছি। একটা শিক্ষামূলক ব্যাপার আছে যে সত্যিই তো পতনের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে, কিন্তু বেটার। খুবই ভালো লাগছে এবং বক্তব্যটাও খুবই ভালো। ভীষণই ভালো লেগেছে। মানে সুবর্ণাদির অভিনয় তো কোনো তুলনা হবে না, গানটাও ভীষণ সুন্দর, গানগুলো মানে একদম পারফেক্ট, ভীষণ ভালো লেগেছে। अच्छा लग रहा है, एक्चुअली हम लोग थोड़ा लेट हो गए थे बट बहुत अच्छा है। খুব ভালো লেগেছে, বিশেষ করে প্রবাসে থেকে বাংলা ভাষা নিয়ে এতখানি চর্চা, বাংলা নাটক নিয়ে এই যে চিন্তা ভাবনা ওনারা করছেন, একটা সম্পূর্ণ অন্য পেশায় যুক্ত থাকার পরেও মানে কতটা নাটকের প্রতি বা বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা থাকলে এই নিষ্ঠা এবং এই অধ্যাবসায়, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই টিম ওয়ার্ক। এটা ভীষণ ভালো লাগবে যে আমরা তো সাধারণত পরিচিত নামের পেছনে একটু বেশি ঝুঁকি, যে কোনো প্রতিষ্ঠিত কোনো শিল্পী আছেন কিনা সেই দেখে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিই যে সেই প্রযোজনাটা আমরা দেখতে যাব কিনা, কিন্তু এক্ষেত্রে তো সেটা একেবারেই প্রয়োগ করা যায়নি। সকলেই নিজেদের ভালোবাসার জায়গা থেকে এই কাজটার সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে বিশেষ করে দ্বিতীয় নাটকটি তো ভীষণ ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমরা একরাশ ভালো লাগা নিয়ে বাড়ি ফিরছি, এটুকু বলতে পারি। আমি দারুণ উপভোগ করেছি, দারুণ উপভোগ করেছি। খুব ভালো, খুব খুব ভালো লেগেছে। খুব রিয়েলিস্টিক জিনিসপত্র তুলে ধরেছে, খুব ভালো লেগেছে। খুব বাস্তবতা তুলে ধরেছে। খুব ভালো লেগেছে। বাইরে থেকে এসে মানে এই টিমকে তো কখনো আমরা দেখিনি, শুনেছি আমরা এরা কারা। একটা নতুন পরিবেশের মধ্যে তারা এসে তারা যে এটা করেছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বন্ধু ও বাজিয়েছে, তো আমরা ওকে সাপোর্ট করতে এসেছি, খুব ভালো হয়েছে। ভীষণ ভালো হয়েছে। যেমন ডিরেকশন, তেমন অ্যাক্টিং, তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইট ইজ ভেরি নাইস। ভীষণ ভালো লেগেছে। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে। তো সুন্দর মানে ব্যাপারটাকে ওরা তুলে ধরেছে, খুব সুন্দর, খুব ভালো। খুব ভালো লেগেছে। মিনিং সব বুঝতে পারলাম, অভিনয় খুব ভালো, কথা বলছে, পুরো ব্যাপারটাই সুন্দর লেগেছে। দুটো নাটকই ভালো লেগেছে। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। একটা নতুন ফরম্যাটই দেখলাম দ্বিতীয় নাটকটা। প্রথম নাটকটাও তো আমার ভীষণই ভালো লেগেছে। ওভারঅল আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা এই দলকে, একলব্য পারফর্মিং আজকে। টিম ওয়ার্ক ইজ এক্সেলেন্ট। এক্সেলেন্ট এক্সিবিশন, সবাইকার সমস্ত কলাকুশলীদের আমার অভিনন্দন। যেন ভবিষ্যতে আরো আরো আমি ওনাদের বেটার ওয়ার্ক আরো ভালো দেখতে পারি। খুব সুন্দর লেগেছে আমার।